দেশে যেটা বিরোধী দল আছে, আপনি আচরণ দেখে মনে হচ্ছে না যে দেশে একটা বিরোধী দল হচ্ছে, মনে হচ্ছে যে না আপন ভাই। আমেরিকান এমবাসি একটা অনুষ্ঠান করবে, তোদের এমবাসিতে করতো, আমাদের সংসদ ভবনে কেন? এই ৭১ সনে জামাতের যে আসল চরিত্রটা, এটা আমরা ভুলে গিয়েছিলাম। ঠিক এই সময়টাতে আমরা কিন্তু সেই জিনিসগুলো আবার দেখতে পাচ্ছি। নির্বিচারে গাজা এতগুলি মুসলমানকে মারা হলো, এটা নিয়ে কি যুক্তরাষ্ট্রের একটু সমালোচনা ডক্টর শফিকুর রহমান করেছেন? জনগণ স্বাভাবিকভাবে এদের উপর নির্ভর করে, অর্থাৎ নেতা কিভাবে তার কর্মীদেরকে গঠন করে, কিভাবে পরিচালনা করে, এটার উপর অর্ধেক নির্ভর করে। আর বাকি অর্ধেক নেতাকে এবং জনগণকে, মানে কর্মীদেরকে সাধারণ আমজনতা কিভাবে গ্রহণ করে, এটার উপরে আসলে রাজনীতি নির্ভর করে। যখন এটা ব্যাকরণ মানে, স্বাভাবিক ব্যাকরণ মানে, এবং এটা শুধু এখন নয়, তার মানে রাজনীতি সাধারণ জনতার হাতেও আছে। সাধারণ জনতার হাতে অর্ধেকটা, জাস্ট 50%। এবং এটা যখন আপনি ব্যাকরণ মানবেন, এবং এটা আজকের কখনো জনগণের গুরুত্ব এবং দায়বদ্ধতা এত বেশি ছিল। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন সম্রাট জাহাঙ্গীর। তো তিনি, এখন ভারতবর্ষের আয়তন হলো ৩৬ লক্ষ বর্গ কিলোমিটার, আর জাহাঙ্গীরের সাম্রাজ্যের আয়তন ছিল ৫০ লাখ বর্গ কিলোমিটার। মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে বিরাট। তো জনগণের প্রতি তার কতটা দায়বদ্ধতা ছিল যে তার প্রাসাদের বাইরে একটা ঘণ্টা টানানো ছিল, বিচারের ঘণ্টা। এনি ওয়ান, যে কোনো লোক রাত্রি ২টা হোক ৩টা হোক, স্বাধীনভাবে সে যদি মনে করতো যে আমি বিচার পাইনি, সে গিয়ে সাথে সাথে সেই ঘণ্টা বাজাতে পারতো। এবং সম্রাট রাত ৩টা ৪টা যখনই চায় তখন তাকে ডাকা হতো, সে ঘুম থেকে উঠে সেই ন্যায় বিচারের যে বিচার প্রার্থী তার কথা শুনতেন। এখন আপনি চিন্তা করেন, তো রাত্রে ৩টার সময় যদি আপনি প্রধানমন্ত্রীর বাসভবনের শুনে ঘুষেন, চড়াইয়ে ৩২টা দাঁত খুলে ফেলবে সবার আগে, যে তুই এখানে আসছিস কেন, তোর এত। ওদের কথা বাদ দেন, একজন চেয়ারম্যানের কাছে যান গ্রাম অঞ্চলে। তো এই ছিল ন্যায় বিচার, প্রত্যেকটা মানুষ সেভাবে ন্যায় বিচার ছিল। তো সেটা যখন স্বাভাবিক থাকে তখন এরকম হয়। আর যদি এর বাইরে আসেন, আপনি যদি স্বৈরাচারী হন, তাহলে কখনো মদের উপর নির্ভর করবে, আপনি ড্রিঙ্কস করে কি চিন্তা ভাবনা করছেন, কখন আপনার সঙ্গী সাথী চাটুকাররা আপনাকে কি বলছে, কখন আপনার বিবি কী বলছে, স্ত্রী যদি আপনি অস্ত্রনীয় হন, কখন যদি আপনার প্রেমিকা থাকে, কখন যদি আপনি বাইজি মহলে যান। মানে একজন স্বৈরাচারের অন্তত ১০০টা এলিমেন্ট থাকে যে কিনা তার যে রাজনীতির সুতো এবং নাটাই তার হাতে থাকে। এরপরে যে অংশটা, সেটা হলো আজকের দুনিয়াতে যে রাজনীতি, আজকের দুনিয়ার রাজনীতি যখন আপনার হাতে জনগণও থাকে না, বুদ্ধিও থাকে না, এবং আপনার কৌশলও থাকে না, তখন আপনার যে নাটাইটা, এটা চলে যায় চাকর বাকরের হাতে। আগে যেটা বললাম সেটা হল ক্যাবিনেট, উইদিন দ্য ইয়োর সার্কেল, মানে আপনার ফ্যামিলির মধ্যে। আর এর বাইরে যখন যাবেন আপনি, তখন আপনার পিয়ন, ড্রাইভার, দারোয়ান, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, এরপর দেশের বাইরে কোন রাষ্ট্রদূত, এরপরে দেশের বাইরে কোন পররাষ্ট্রমন্ত্রী, বিদেশি রাষ্ট্র। মানে হয় কি, একটা মানুষ যখন, যাকে বলা হয় বারবণিত হয়ে যায়, যার যখন কোনো ভ্যালু থাকে না, রাজনীতিতে যখন মানুষ তার স্বকীয়তা হারায়, তখন সে এই বারবণিতার চাইতেও তার অবস্থা দুর্বল হয়ে যায়। সে কাউকে রিফিউজ করতে পারে না। যে যার কাছে, তার কাছে যা চায়, যে তাকে ভয় দেখায়, যে তাকে কাছে পেতে চায়, সবার কাছে তাকে যেতে হয়। এরকম একটা দুর্বিষহ জীবন হয়ে যায় রাজনীতির। জি, ধন্যবাদ জনাব মাসুদ কামাল। ঘটনা একই। এখন দুইজন মানুষ, তো উনি একজন মানুষ, আমি একজন মানুষ, কাজেই হয়তো প্রকাশে একটু ভিন্নতা থাকবে, কিন্তু মূল বিষয়টা একই, যে রাজনীতিবিদ। দেখেন, রাজনীতি যারা করে তারাই তো রাজনীতিবিদ, তো তাদের হাতে তো থাকার কথা, কিন্তু তাদের জীবনটাও তো তাদের হাতে না। তাদের সংসার আছে, তাদের মনে করেন পারিষদ আছে, আশেপাশের লোকজন আছে, চাটুকার আছে, যারা স্তুতি করে চারপাশে সবসময় তারা আছে। তো নানাভাবে তারা প্রভাবিত হয়। এই প্রভাবিত হওয়ার উপর অনেক কিছু নির্ভর করে, কার দ্বারা প্রভাবিত হচ্ছে তার উপর নির্ভর করে। যেমন আগে শেখ হাসিনা যখন ছিলেন, তখন ওনার কিছু আপনার চাটুকার ছিল, সবসময় আশেপাশে থাকতো। তারা তাকে পরামর্শ দিতে পারতো, তারা তাকে বিভ্রান্তও করতে পারতো, সবসময় তার আশেপাশে থাকছে। ওখানে তো কেউ, আমাদের এখানে একটা কালচারটা কি, যেমন ধরেন কোনো একজন পলিটিক্যাল লিডারকে কেউ বলে না যে আপনার এটা করা মনে হয় ঠিক হবে না, কেউ বলে না। শেখ হাসিনাকেও কেউ বলতো না যে এটা আপনি করেন না, করা ঠিক হবে না। আমার ধারণা তারেক রহমানকেও কেউ বলে না যে এটা করা আপনার ঠিক হবে না। বলে না এই কারণে যে যারা বলতে পারতো তাদেরকে দূরে রাখা হয়,
হয়তো উনি নিজে দূরে রাখেন না, কিন্তু এমন একটা পরিস্থিতি আশেপাশে ক্রিয়েট করা হয় যে তারা কাছে আর ভিড়তে পারে না। যে কারণে যতক্ষণ পর্যন্ত মানে মানে যখন নাকি কেউ মনে করে, যে সবাই বলে যে আপনার তো কোনো ভুল নাই, আপনি যেটা করেছেন আপনি আপনি সব ঠিক, তখন সবসময় সবাই প্রশংসা করতে, তার মানে তার সব ঠিক। তো এক পর্যায়ে উনিও ভাবেন, যারা সরকার প্রধান থাকেন ওনারাও ভাবেন যে আমাদের বোধহয় সব ঠিক। এটা যেমন সরকারে বলেন আপনি, তেমন আপনার পলিটিক্যাল পার্টিতে বলেন, পলিটিক্যাল পার্টি যিনি চেয়ারম্যান থাকেন, যে কোনো পলিটিক্যাল পার্টি ধরেন আপনার আওয়ামী লীগ ধরেন, বিএনপি ধরেন, জামাত ধরেন, জামাতের আমির আছে, ওনার ওখানে যারা আছে তারা কি ওনার সমালোচনা করবে, বলবে এটা বলা আপনার ঠিক হয় নাই, ওনারা কেউ বলবে? বলবে না। তো বললে ভাববে যে আমি যে বলতে চাইলেও বলবো, কি বলতে পারবেন কিনা, আপনি হ্যাঁ, যেটি বলছিলেন। যদি বলতে না পারে তাহলে উনি কি করে বুঝবেন যে ওনার ভুল হচ্ছে? কাউকে না কাউকে তো বলতে হবে। জাতীয় পার্টি মনে করেন পার্টি নাই, প্রায় মরা পার্টি, তারও প্রেসিডেন্টকে যিনি আছেন, ওনার যিনি চেয়ারম্যান আছেন জিএফ গাদের, ওনার সামনে কেউ দলের কোনো একটা ওনার মহাসচিব বলবে যে আপনি এটা ঠিক হচ্ছে না? বলবে না তো, কারণ ও জানে যে বললে পরে আমার চাকরি থাকবো না, কারণ সমালোচনাটা কেউ শুনতেও চায় না কিন্তু। তো যে কারণে রাজনীতিটা যেখানে থাকার কথা, রাজনীতির আসলে থাকার কথা, রাজনীতিবিদ উনি যেটা বললেন যে কর্মী, সমর্থক এবং জনগণ সবাইকে নিয়েই রাজনীতিটা হওয়া উচিত। কিন্তু এখানে আমাদের এখানে রাজনীতিটা আসলে ওইভাবে হয় না। আমাদের রাজনীতির জনগণ কি ভাবে তার উপর নির্ভর করে হয় না, আমাদের এখানে নেতা কি ভাবে তার উপর নির্ভর করে হয়। আপনি দেখবেন যে কোনো জনসভায় যাবেন, নেতাকে দিয়ে সবাই স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তার মানে কি? তারেক রহমান তো জিন্দাবাদের মধ্যে আছে এখন, তো ওনাকে তো সবাই স্তুতি করতেছে। উনি যেটা বলবে, লিডার যেটা বলবে, ওইটাই দেশের ভবিষ্যৎ। সেটা তো তা হওয়া উচিত না। হওয়া উচিত হলো জনগণ যেটা ভাববে সেটা দেশের ভবিষ্যৎ হওয়া উচিত। জনগণের চাহিদাটা ওনার কাছে যাবে, উনি সেটা বাস্তবায়ন করবে, এটাই কিন্তু হওয়া উচিত। কিন্তু জনগণ এবং নেতার মধ্যে যে দূরত্বটা তৈরি হয়ে যায় এবং মাঝখানে একটা দেয়াল যারা তৈরি করে দেয়, তারাই কিন্তু জনগণেরও ক্ষতি করে, নেতারও ক্ষতি করে, যারা দেয়াল বানায় তাদের লাভ হয়। তো আমরা সেই ধরনের রাজনীতির মধ্যে আছি এখন আর কি। জি, আপনি বলছিলেন যে আসলে সমালোচনা কেউ শুনতে চায় না, তারপর বিভিন্ন সময় দেখেছি আপনারা ভালোর জন্য সমালোচনা করেন। গোলাম মাওলা রনি, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে? প্রথমত হলো যে 18 কোটি জনগণ অন অ্যাভারেজে, আমরা তো সবাই কম বেশি বিদেশে গিয়েছি, আমাদের দেশের যে জেনারেল আইকিউ, সাধারণ মানুষের যে আইকিউ, এটা পৃথিবীর যে কোনো দেশের সাথে অন অ্যাভারেজে বেশি। সাধারণ মানুষ তার অনেক কিছু জানে, তাদের কিউরিসিটি আছে। তারপরে প্রকৃতির বিরূপ পরিস্থিতিতে যাকে বলা হয় লড়াই করার যে সংগ্রাম, এটা বাঙালিদের বেশি, অ্যাডাপশন বেশি। এবং আমাদের দেশের মেয়েরা এত কাজ করে, আপনি শহরে বসে বুঝতে পারেন গ্রামের মেয়েরা যে কি পরিমাণ কাজ করে, আমাদের মা চাষিরা পুরুষের 3 গুণ কাজ করে সেই জায়গাতে। এখন শহরের মেয়েরাও করে? আমি বলছি মানে কায়িক পরিশ্রম সব মিলে। শহরের মেয়েরা তো তারা পুরো ফুল টাইম, মানে আপনারা শহরে যারা করছেন আপনাদের একটা আইডেন্টিটি আছে প্রফেশন হিসেবে, কিন্তু গ্রামে যারা কাজগুলো করছেন তাদের কোনো আইডেন্টিটি নেই। বাড়িতে 10টা গরু, 20 জন রাখাল, কৃষিকাজ, সারা রাত ছেলে লালন পালন করা, এই মানে অসংখ্য কাজ। আমাদের মা চাষিদের তো কোনোদিন 1টা 2টার আগে ঘুমাতে পারতেন, আবার ভোর 5টার সময় ঘুম থেকে উঠে তারা সব কাজগুলো করতেন। তো এরকম একটা পরিশ্রমী জাতি এই 1000 বছর ইতিহাসে কখনই এরা দরিদ্র ছিল না। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের দেশে লং টাইম, মোর দ্যান 2000 ইয়ার্স, আমরা কন্টিনিউয়াসলি এই জাতি ছিল পৃথিবীর সবচেয়ে রিচেস্ট জাতি। সারা দুনিয়া থেকে আমাদের দেশের লোকজন আসতো। ব্রিটিশ জামানা থেকে 1757 পরই ধীরে ধীরে আমরা দরিদ্র হচ্ছে। আবার এখন মানুষ বুঝে গেছে যে সরকারের কাছে আমার কিছু চাওয়ার নাই, সরকারের কাজই হলো আমার কাছ থেকে নেওয়া, কাজে আমার নিজের কাজ করতে হবে। ফলে প্রতিটি মানুষ কিন্তু দেখেন এই বিপদের সময় যার যার মতো কাজ করছে এবং নাথিং, তাদের কোনো চিন্তা নাই। ফলে যেটা হচ্ছে জিএনপি, যেটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা বাড়তে থাকবে দেশের ভবিষ্যৎ। 2 নম্বর হলো কিন্তু সরকার এবং রাজনৈতিক যে দলগুলো আসে, সেই দলগুলো যেহেতু তারা পরিশ্রম করছে না, মানে জনগণের সাথে মিলিয়ে তারা পরিশ্রম করছে না, তারা চিন্তা করছে না, মানে শুধুমাত্র যে অভিজ্ঞতাটা আছে সেটাও স্মরণ করছে আপনি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার যখন সুসময় আসবে তখন আপনার দুঃসময়গুলো আপনাকে বারবার চিন্তা করতে হবে যে ইস, আল্লাহ আমাকে এখন একটা সুসময় দিয়েছে, আমার জীবনে দুঃসময়টা কেন আসলো।
বিএনপি এখন চিন্তাই করছে না যে তাদের জীবনের 17টা বছর দুর্বিষহ গেছে, এরশাদের জামানাতে 9টা বছর তাদের জীবনে দুর্বিষহ গেছে। তাই 17 এবং 9টা বছর তাদের যে দুর্বিষহ সময় গেছে এটা আপনি এখন কারোর মধ্যে দেখবেন না, অথচ এখন শাসন ক্ষমতা পরিচালনা করতে হলে ওই যে দুর্বিষহর সময় সেটা তাদের স্মরণ করতে হবে। 2 নম্বর হলো দেখেন এখন আওয়ামী লীগ দেশের বাইরে আছে, তারা একবারও চিন্তা করছে না যে গত 17টা বছর বা 15 বছর ধরে তাদের আসলে কোনো ভুল হয়েছিল। তারা যেটা মনে করে যে তারা যা কিছু করেছে ভালো কিছু করেছে, কোনো মানে তাদের ভুল ত্রুটি ছিল না, সবই আমেরিকান চক্রান্ত, সবই এই জুলাই বিপ্লবী যারা রাজাকারের যারা লোকজন আত্মীয় স্বজন তারাই এই অপকর্ম করেছে, তারা সাধ্য হাতে তুলে রেখেছে। টিল নাও ইচ অ্যান্ড এভরিবডি হালকা 2-4 জন বিভিন্ন রকম কথাবার্তা বলছে ওটা ক্ষোভ থেকে, কিন্তু যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি এবং আগামীতে যারা বেনিফিশিয়ারি হবেন তাদের কারোর মধ্যে কিন্তু আপনি এই অনুশোচনা দেখতে পাচ্ছেন না। তো ফলে কি হলো, জনগণের যে সার্বিক উন্নয়ন যার যার অবস্থান থেকে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সেটা বাড়বে, কিন্তু জিডিপি বাড়বে না। জিডিপিটা রাষ্ট্র ইটসেলফ করে, জিডিপিটা বাড়বে না। সরকারের এই যে রাজনৈতিক দলগুলো তাদের কোয়ালিটিগুলো দিন দিন খারাপ হচ্ছে, অর্থাৎ যখন আপনার মধ্যে কোয়ালিটি থাকবে না, আপনি কাজ করবেন না, বসে বসে খেতে চাইবেন, তখন কাউকে কিভাবে তেল দেওয়া যায়, কিভাবে তেল মালিশ করা যায়, কিভাবে অন্যকে মানে খুশি রাখা যায়, এই খুশি রাখার জন্য তারা সারাদিন বসে কবিতা রচনা করবে, বড় বড় কবিতা মানে লেখকের বই পড়বে যে হাউ টু ম্যানেজ দ্য বস, কী করে বস। এখন ধরেন বিরোধী দলের দিকে তাকিয়ে দেখেন, সংসদ দিকে তাকিয়ে দেখেন, তারা সারাক্ষণ চিন্তা করে যারা ক্ষমতাসীন দলে যাদের পাওয়ারফুল লোক আছে তাদেরকে কি করে তোষণ করা যায়, তাদের চোখে চোখ রেখে কেউ কোনো কথা বলছে না। আবার সরকারি দল দেশে যেটা বিরোধী দল আছে, আপনি আচরণ দেখে মনে হচ্ছে না যে দেশে একটা বিরোধী দল হচ্ছে, মনে হচ্ছে যে না আপন ভাই গলা জড়াজড়ি ধরে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, রাজনীতির যে কালচার সে কালচার প্রকৃতি থেকে আসে। আপনি দেখেন পদ্মা নদীর কিন্তু 2টা তীর আছে, 2টো তীর না হলে কখনো পদ্মা হয় না। ইভেন আপনি সমুদ্র ধরেন, লেক ধরেন, প্রত্যেকটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে, নেচার ইটসেলফ। তো সেই ক্ষেত্রে রাজনীতি থাকতে হলে একটা চমৎকার বিরোধী দল থাকতে হবে, উপযুক্ত এবং সমপর্যায়ের, আদারওয়াইজ এখানে রাজনীতিতে শোকর্য আসবে না। এখানে বিএনপিরও দেখেন, বিএনপি মনে করছে যে জামাত আসলে তাদের উপযুক্ত বিরোধী দল না, এনসিপি তো কোনো দলই না। আচ্ছা, তো এই যে মানসিকভাবে কি করছে, তাদের মধ্যে অকারণে তুচ্ছতা ছিল চলে আসছে, এটা রিল্যাক্স ভাব চলে আসছে। আর জামাত মনে করছে যে আমরা হলাম অনেক ভালো, আমাদের চরিত্র ভালো, আমরা চাঁদাবাজি করি না, আমাদের 71 একটু সমস্যা ছিল, ওটা লোকজন ভুলে গেছে, এর মেজর কোনো সমস্যা নেই, আমরা দাড়ি টুপি এবং আমরা সত্যিকার জান্নাতি পিপল, আমাদের সংস্পর্শে যারা আসবে তারা পরশ পাথর হয়ে যাবে। এই যে তাদের মধ্যে যেটা আত্মতৃপ্তি, সেই আত্মতৃপ্তির কারণে কি হচ্ছে দেখবেন যে তারা লোকজনের সঙ্গে বেশি এটা মেশে না। তাদের মধ্যে আপনি দেখবেন আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি দেখবেন জামাতের যারা লোকজন আছে এদের কারোর সঙ্গে কোনো চন্ডালের, কোনো নাপিতের, কোনো মেথরের, কোনো ধোপার কোনো বন্ধুত্ব নাই, কোনো বন্ধু। এবং কোনো জামাতের বাসায় গত 5 বছরে এইরকম কোনো একজন মেথর গিয়ে বাসায় খাওয়া দাওয়া করছে আপনি খুঁজেই পাবেন না, এরকম অবস্থা। তো ওই তারা করে কি একটা ক্লাস মেনটেন করে, নিজেরা একটা আত্মতৃপ্তি, যে আমাদের মধ্যে আমাদের সমাজ, বিয়ে থা সমাজ সংসার ব্যবসা বাণিজ্য সবই তাদের মধ্যে নিজেদের মনে হয় একটা উপজাতি। মানে এদের যে চিন্তা চেতনা আপনার একটা কমনাল, এতটা কমনাল যে পাহাড়ের আমাদের যে সকল উপজাতি, সেই উপজাতিটা অরণ্য থেকে এখন সেখানে আসছে। আবার অন্যদিকে দেখেন এনসিপি যারা তরুণ বন্ধু আছেন, প্রচণ্ড অহমিকা বোধ। তাদের প্রথম ধারণা হলো যে শেখ হাসিনার মতো একটা জগদ্দল পাথরকে তারা সরিয়ে দিয়েছে, সো দে হ্যাভ ন্যাচারাল অ্যান্ড সুপার পাওয়ার। কাজেই তারা তারেক রহমান সাহেবকে যে কোনো মুহূর্তে 1 ঘন্টা নোটিশে তারা সরিয়ে দিতে পারে। ফলে কি হচ্ছে দেখেন, শূন্যের উপরে 3টে বেলুন ভাসছে, ভিতর ভরা শুধু হাওয়া হাওয়া হাওয়া, কিন্তু এর কারো কোনো ওজন নেই। বিএনপি যদি বলতে পারতো যে 17 বছর আমরা পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, জামাত যদি সেই কথা বলতে পারতো, এনসিপি যদি বলতে পারতো, নট লাইক দ্যাট। তো এরকম একটা অবস্থাতে আপনি যেটা জিজ্ঞাসা করলেন, আমার কাছে মনে হচ্ছে রাজনীতিটা আরও বায়বীয় হবে। এখানে হুমকি ধামকি বড় বড় কথা এগুলো সব থাকবে, কিন্তু সত্যিকার অর্থে যদি সামান্যতম একটু আঘাত আসে, একটা তাসের ঘরের মতো চুর চুর করে সব উড়ে যাবে অথবা ভেঙে পড়বে। একেবারে জাস্ট বালির আপনি যেটা পাহাড় তৈরি করেন জাস্ট লাইক এ স্যান্ড, ওটা ভেঙে পড়বে।
যেভাবে ধরেন শেখ হাসিনাকে আমরা খুব ভয় পেতাম, বিশাল শক্তি, অথচ দেখেন সে কিন্তু 24 ঘন্টাও টিকতে পারলো না। এখন রাজনীতিটা অতীতে সেই ধারাবাহিকতা আরও খারাপ অবস্থায় আছে। অতীতে শেখ হাসিনার যারা বিরোধী পক্ষ ছিল, গুপ্ত হলেও তো বিএনপি জামাত ছিল, প্রকাশ্যে না হলেও তো বিএনপি ছিল, এবং তাদের ইন্টেলেকচুয়াল লেভেলে মির্জা ফখরুল সাহেবদের মতো লোক, রিজভী সাহেবদের মতো যখন যা ইচ্ছা তাই বলতে পারতেন, মিছিল করতে পারতেন না, কিন্তু মুখ তাদের মাশাল্লাহ খোলা ছিল, জবান এমন খোলা ছিল, আমরা যা ইচ্ছে তাই লিখতে পারতাম। আমি শেখ হাসিনার জমানাতে যেটা লিখেছি তার 100 ভাগের 1 ভাগ আমি এখন লিখতে পারছি না। আই ক্যানট ইভেন ইমাজিন। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কি, এই যে আমরা যে বলতে পারছি না, লিখতে পারছি না, পূর্বার বিরোধী দল নাই, এটা যারা ক্ষমতা আছে ক্ষমতার ভারসাম্যটাকে নষ্ট করে ফেলছে। আর ক্ষমতার জন্য যেটা শক্তি থাকা লাগে, ওজন থাকা লাগে, সেই ওজনটা বায়বীয় হয়ে গেছে, হাইড্রোজেন গ্যাস ভরে গেছে এর মধ্যে, ফলে সব কিছু আকাশে উঠছে। এটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু কোনো কারণে যে সামান্য একটু বাতাস আসে, আপনি দেখবেন এই বেলুনগুলো সব এখান থেকে উড়ে কোথায় যে চলে গেছে আপনি খুঁজেও পাবেন না। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 4 জুলাই, সেটি নিয়ে অনেকে প্রশংসা করলেও অনেকে বেশ ভালো ভালো কথা বললেও আপনাকে দেখেছি আপনি সমালোচনা করেছেন। সমালোচনা কেন করলেন? প্রশংসা কে করছে? অনেকেই করেছেন, আছেন, অনেকে আছেন। নাম বলতে পারবেন? প্রশংসা করার এখানে কি আছে? সরকারি দলের লোকজন করছে, জামাতের আমির করছে, জামাতের আমির ওখানে যে যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে, ওইখানে অনুষ্ঠান আয়োজনের, দেখেন ওই অনুষ্ঠানটার হোস্ট কে? প্রথম প্রশ্ন, ওই অনুষ্ঠানটার হোস্ট কে? আমি যদি ভুল না করি অবশ্যই সরকার। না, সরকার হবে কেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, ওটা হোস্ট তো আমেরিকান এমবেসি। আচ্ছা, উনি তো হোস্ট, এবং আমেরিকান এম্বাসেডার সেখানে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। তো আমেরিকান এমবেসি একটা অনুষ্ঠান করবে, তাদের এমবেসিতে করতো, আমাদের সংসদ ভবনে কেন? ওই জায়গাটাকে ভাড়া দেয়? আগামীকালে যদি অন্য কোনো একটা দেশ যদি ভারতীয় কালকে বলে, পাকিস্তানকে দিতে পারে, পাকিস্তানকে হয়তো সংসদের ভিতরে দিতে পারে, আমি জানি না, কিন্তু ভারত যদি কালকে বলে আমি এখানে একটা অনুষ্ঠান করবো, দিবে করতে? দিবে? আমার কাছে তো ভারত আমেরিকা সবই সমান। আমি তো একটা সভরেন কান্ট্রি, আমি ছোট হতে পারি, দরিদ্র হতে পারি, বাড়িটা তো আমার, এই দেশে তো আমার। তো আমার দেশের এটা হলো, এটা আমার দেশের একটা ঐতিহ্য। আমার মানে কি, জাতীয় সংসদ ভবনটা যদি বাইরে একটা ছবিটা দেখান, এই ছবি দেখে লোকে বলবে এটাই বাংলাদেশ। কেন আমার দেশে তো কিছু কিছু মানে মার্ক আছে, যে এটাই হলো আমার মার্ক, যে এটা বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধ যেটা আছে, এই ছবিটা দেখলে বলে হ্যাঁ এটা বাংলাদেশ। এই ভবনের ছবিটা দেখলে বলে বাংলাদেশ। এখন এই ভবনের সামনে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা অনুষ্ঠান করতে দিয়েছেন কেন? আপনি কেন দিয়েছেন? এটা দিতে পারেন না আপনি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তার পজিশনটা কি? সে তো জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন লোক। এটা আমাদের সম্মান বৃদ্ধি করে নাই। আপনি পারবেন ভারতীয় সামনে, সংসদ ভবনের সামনে দিয়ে আমেরিকা পারবে? পৃথিবীর কেউ পারবে? ইতিহাস আছে। আচ্ছা, আপনি একটা হাইপোথেটিক্যাল কথা ভাবেন তো, এই ঘটনাটা যদি 2023-24 আগে হতো, যে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভারত তাদের স্বাধীনতা দিবস উদযাপন করতেছে, যদি হতো, এই বিএনপি, এই জামাত, তারা কি করতো? হ্যাঁ, তারা হাসিনার পতন হতো না। না না, তা বলছি না আমি। যদি যেটা করতো, তাহলে তারা কি রিয়াকশনটা শো করতো? এখন তো সেই রিয়াকশন কই? স্লোগান ছিল না আমাদের, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। তখন তো ওইটাও দেখলাম সোশ্যাল মিডিয়া, একজন লিখছে যে গোলামি না আজাদি আমেরিকার পাঁচাটি, লিখে দিয়েছে একজন। শুনতে ভালো লাগে এগুলো? আর এর মাধ্যমে আমরা কি অর্জন করলাম এটা বলেন আপনি আমাকে। এর মাধ্যমে আমরা কি অর্জন করলাম? কিচ্ছু অর্জন করিনি। মানে আমি তো, আপনি যে বললেন যে অনেকে প্রশংসা করছে, আমি এ পর্যন্ত কোনো প্রশংসা পাইনি কারো উচ্চারণে, কাউকে দেখিনি আমি। জি, আপনার প্রশ্ন আমি গোলাম মাওলা রনির কাছে নিয়ে যেতে চাই। আসলে এর মাধ্যমে আমরা কি অর্জন করলাম সেটি জানতে চাই। অনেকে আবার বলছেন যে আমাদের সংসদ, বাংলাদেশের জনগণের সংসদ, বাংলাদেশের মানুষের সংসদ আন্তর্জাতিক হয়ে উঠেছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এবং এই যে একটি বিষয় উঠে আসলো যে অন্য দেশের ক্ষেত্রেও কি আসলে পরবর্তীতে কোনো উৎসব পালন করতে দেওয়া হবে কিনা, আপনার কি মনে হয়?